কোমর ব্যথা, মাজা ব্যথা, মাজার হাড় ক্ষয় হয়ে যাওয়া বা মাজার হাড়ের মধ্যে অংশ বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে থাকি? রোগীরা এই ভাষায় বললেও আমরা বলে থাকি পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুশফিক মঞ্জুর, এমএস অর্থোপেডিক্স, কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মিরপুর, ঢাকাতে। আজকে আমাদের আলোচনার বিষয় পিএলআইডি বা কোমর ব্যথা। পিএলআইডির ফুল ফর্ম হচ্ছে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। পিএলআইডি সাধারণত আমাদের খুব কমন একটা রোগ। আমরা চেম্বারে বা আউটডোরে পেয়ে থাকি। প্রায় 1 থেকে 5% রোগীরই এই পিএলআইডির সমস্যাটা হয়ে থাকে। সাধারণত কর্মজীবী পুরুষ বা মহিলাদের যারা একটু মধ্যবয়স্ক, তারাই আমাদের কাছে এই কমপ্লেনটা নিয়ে আসেন। তো পিএলআইডি জিনিসটা কি আসলে? পিএলআইডি ব্যাপারটা হচ্ছে বোঝার আগে আমাদের বুঝতে হবে আমাদের মেরুদণ্ডের হাড় কটা আছে। 33টা হাড়ের অংশ নিয়ে বা 33টা ভার্টিব্রা নিয়ে আমাদের মেরুদণ্ড গঠিত। এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে যে জেলির মতো অংশ আছে, এগুলোকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো ইন্টারভার্টিব্রাল ডিস্কের দুটা পার্ট, একটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস আর নিউক্লিয়াস পালপোসাস। তো অ্যানুলাস ফাইব্রোসাসের অংশ ছিঁড়ে গিয়ে ভিতরের জেলাটিনাস পার্ট, যেটা নিউক্লিয়াস পালপোসাস, সেটা বাইরে বের হয়ে এসে পিছনের যে স্পাইনাল কর্ড বা স্পাইনাল কর্ডের সাথে জড়িত যে নার্ভ রুটের অংশ, এটার উপর যদি প্রেশার দেয় তখন আমাদের প্রোল্যাপস হয়। তো এটা যদি লাম্বার ভার্টিব্রাল পোর্শনে হয়, এটাকে আমরা বলি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি। এখন কোন কোন পেশেন্টরা আমাদের কাছে এটা কমপ্লেন নিয়ে আসে? সাধারণত যারা একটু হার্ড ওয়ার্ক করে, যারা একটু কর্মজীবী, যারা লম্বা সময় দাঁড়িয়ে বা বসে কাজ করে বা নিচু হয়ে কাজ করতে হয়, একটু বয়সটা 35-এর উপরে, ঠিক আছে, 35 থেকে 60-এর মধ্যে, তাদের ক্ষেত্রে পিএলআইডি কমপ্লেনটা আমরা বেশি পেয়ে থাকি। তো পিএলআইডি কমপ্লেনরা রোগীরা কিভাবে করে থাকে আমাদের কাছে? রোগীরা এসে বলে যে কোমরে ব্যথা বা মাজায় ব্যথা, ভারী কিছু তুলতে গিয়ে হয়তো টান খেয়েছে, বা লম্বা সময় অনেক সময় কাজ করে, মাঝে মাঝে চলে গেল, আবার কখনো ঘুম থেকে ওঠার পরেও লম্বা সময় ব্যথা হচ্ছে। এই ব্যথাটা শুরুর দিকে থাকলেও অনেক সময় পরে পায়ের দিকে টান খায় বা পায়ের দিকে থাই, নি জয়েন্ট, হাঁটু কিংবা একদম পায়ের পাতা পর্যন্ত, ফুট পর্যন্ত চলে যায়। এটাকে আমরা বলি রেডিকুলোপ্যাথি বা নার্ভ রুটের অংশতে যেখানে পেইনটা কোর্স বরাবর যায়। এই কমপ্লেনগুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে এসে থাকে। এই কমপ্লেনগুলো যখন একটু তীব্রতর হয়, দেখা যায় রোগীরা 10 কদম হাঁটতে গেলেও বলে যে আমাদের 10 কদম হাঁটার পরে আমাদের সমস্যা হচ্ছে, একটু বসলে রেস্ট নিলে আরাম পায়। এটাকে আমরা বলি নিউরোলজিক্যাল ক্লডিকেশন। তো সমস্যা যখন গুরুতর হতে থাকে, দেখা যায় অনেক ক্ষেত্রে এটা প্রস্রাব, পায়খানা বা সেক্সুয়াল বিভিন্ন প্রবলেম করে থাকে। হ্যাঁ, তখন কর্ডা ইকুইনাতে কম্প্রেশন হয়ে থাকে। তো এইসব ক্ষেত্রে সাধারণত পেশেন্টটা অপারেটিভ ইন্ডিকেশন মানে সার্জারির দিকে এগিয়ে যায়। তো যাই হোক, পেশেন্টের এইসব কমপ্লিকেশনে আসার পরে পেশেন্টটা খুব ওরিড হয়ে যায়, খুব টেন্স থাকে। পেশেন্টকে আমরা যেটা করি, সেটা পেশেন্টকে সামনাসামনি দেখে কথা বলতে হয়, কিছু এক্সামিনেশন করতে হয়। পেশেন্টকে আমরা হাঁটিয়ে দেখি, পেশেন্টকে আমরা শুইয়ে বিভিন্ন এক্সামিনেশন করে দেখি, আমরা প্রয়োজন মতো আমরা এক্স রে করে দেখি, কনফার্মেশনের জন্য আমরা এমআরআই করতে পারি। তো দেখে এখানে আমরা আসলে ওই বর্ধিত অংশটা কতটুকু প্রেশার দিল, সেটা কি আসলে আমাদের নর্মাল ট্রিটমেন্টে হবে, নাকি ফিজিওথেরাপির প্রয়োজন, নাকি অপারেশনের প্রয়োজন, সেটা আমরা ডিসাইড করে থাকি। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই সাধারণত নন অপারেটিভ বা কনজারভেটিভ ম্যানেজমেন্টে এটা ম্যানেজ করা যায়। পেশেন্টরা যেহেতু খুব ওরিড থাকে, পেশেন্টদেরকে আমরা কিছু কাউন্সেলিং করে থাকি। 95% পেশেন্টের সাধারণত কনজারভেটিভ বা নন অপারেটিভ মেথডেই কারেকশন হয়ে থাকে। শুধু 5% পেশেন্টের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়, সাথে হয়তো কিছু ফিজিওথেরাপির প্রয়োজন হলো। আচ্ছা, তো যে 95% পেশেন্টের কনজারভেটিভ ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে আমরা শুরুতে কাউন্সেলিং করে থাকি। পেশেন্টের কিছু লাইফস্টাইল মডিফিকেশন লাগবে, যেমন পেশেন্টের হয়তো পেশাগত কিছু পরিবর্তনের প্রয়োজন। যিনি দাঁড়িয়ে লম্বা সময় কাজ করেন, তাকে আমরা হয়তো বললাম যে আপনি 10 মিনিট দাঁড়ালেন, কিছুক্ষণ রেস্ট নিলেন। বা যিনি লম্বা সময় বসে কাজ করেন, তাকে আমরা বললাম যে লম্বা সময় বসে কাজ করলেন, কিছুক্ষণ দাঁড়ালেন মাঝখানে। যিনি খেলাধুলা করেন, তাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে বলতে হবে। আবার মনে করেন লম্বা সময় যিনি হচ্ছে বাইক চালান, তাকে জার্কিং মুভমেন্টটা, যিনি লম্বা সময় ড্রাইভ করেন, ড্রাইভার বা পার্সোনাল গাড়ি ড্রাইভ করেন,
তাকে বলতে হবে কিছু ব্যাক সাপোর্ট ইউজ করতে বা লম্বা সময় ড্রাইভ না করতে। আবার নিচু কমোড বা নিচু পায়খানা যেটা গ্রামগঞ্জে ব্যবহার করে থাকে, আমরা হাই কমোড ব্যবহার করতে বলি। আর শুরুর দিকে সাধারণত বসে নামাজ পড়লে একটু বেটার হয়। রুকুর পজিশন যেটা নিচু হয়ে সামনে ফরওয়ার্ড বেন্ডিং, যেটা ফ্লেকশন বলে আমরা স্পাইনের, সেটা একটু অ্যাভয়েড করতে পারলে প্রেশারটা কম পড়ে। আচ্ছা, এর সাথে অবশ্যই আমরা বেশ কিছু মেডিকেশন দিয়ে থাকবো। পেশেন্টের কিছু পেইন কিলার বা অ্যানালজেসিক, সাথে অবশ্যই কিছু অ্যান্টি আলসারিন বা গ্যাস্ট্রিকের বড়ি। আর রেডিকুলোপ্যাথির জন্য কিছু গাবাপেন্টিন বা এ ধরনের কিছু মেডিসিন দেওয়া হয়। ক্যালসিয়ামের প্রয়োজন থাকলে আমরা কিছু ক্যালসিয়াম মেডিসিন দেই। আমরা হয়তো ভিটামিন বি প্রেসক্রাইব করে থাকি বা কিছু মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকি। সাথে হয়তো মাঝে মাঝে আমাদের ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে। আমাদের ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো, তারা এই কাজগুলো বেশ দক্ষতার সাথেই করে থাকে। আর আউটডোরতে আমরা এরকম পেশেন্ট রেগুলারলি অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট ম্যানেজ করেই থাকি। তো বাকি যে 5% পেশেন্টের ব্যাপারে, সেটা আমরা এমআরআই এর মাধ্যমে ডিসাইড করে থাকি। পেশেন্ট হয়তো অনেক কমপ্লেইন নিয়ে আসলো আমাদের কাছে, বা হয়তো লাস্ট 8 উইকস ধরে তারা হয়তো কনজারভেটিভ ম্যানেজমেন্টে আছে, কিন্তু তাদের এটা কারেকশন হচ্ছে না। সেক্ষেত্রে হয়তো আমরা পেশেন্টকে ফিজিওথেরাপি ট্রাই করার পরেও হয়তো না কাজ করলে আমরা সার্জারির কথা বলে থাকি। তো আমরা কী সার্জারি করি বা কীভাবে সার্জারি করি, এটা আমাদের আলোচনা আরেকটা বিষয়। সাধারণত পিএলআইডির ক্ষেত্রে আমরা ফেনেস্ট্রেশন অ্যান্ড ডিস্কেক্টমি করে থাকি। রিসেন্টলি আমরা মাইক্রো ডিস্কেক্টমি স্টার্ট করেছি, এবং আমরা ল্যামিনোটমি, ল্যামিনেক্টমি বা আরও বেশ কিছু মেথড আমরা কাজ করে থাকি। তো এই অপারেশনগুলো করার পরে সাধারণত পেশেন্ট পুরোপুরি কারেকশন হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে হয়তো কিছু ফিজিওথেরাপির বা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে, সেইগুলো সাধারণত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি। তো পিএলআইডি নিয়ে আসলে আমার মনে হয় আমরা যেরকম দুশ্চিন্তা করে থাকি, সেরকম দুশ্চিন্তার আসলে তেমন বড় কিছু নাই। আমরা কিছু অ্যাডভাইসের মাধ্যমে, মেডিকেশনের মাধ্যমে বা তাও না হলে আমরা দক্ষতার সাথে সার্জারির মাধ্যমে এগুলো কারেকশন করতে পারি। তা আমার মনে হয় পেশেন্টরা যদি আমাদের কাছে আসে, আমরা এটা প্রপারলি আমাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে যারা কর্মরত আছি, আমি নিজে পার্সোনালি ডক্টর মুশফিক মঞ্জুর, আমি অবশ্যই এই ব্যাপারটা প্রপারলি হ্যান্ডেল করে থাকবো ইনশাআল্লাহ। তো আপনার সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আলোচ্য বিষয় নিয়ে। আজকের মতো আসসালামু আলাইকুম।